তোমরা সকলে এখন খুব আশা করি খুব ভালোই আছো এবং একটা ফেস্টিভ সেশন চলছে। সকলে পুজো দেখছো, ঘুরতে যাচ্ছ, আনন্দ করছো। দেখো এগুলো তো থাকবেই, কিন্তু এর পাশাপাশি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের পড়াশোনা। সামনেই থার্ড সাবমেটিভের পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তো আশা করি তোমাদের মোটামুটি পড়াশোনা প্রায় কমপ্লিট। তোমরা রিভিশন করছো এবং তোমরা অপেক্ষা করছো যে আমরা কবে এই সেশন ভিডিওটা দেব, তোমরা সেই অনুসারে আরও ভালো করে প্রিপারেশান নেবে, তাই না? তো চলো আজকে আমি হাজির হয়ে গেছি প্রতিবারের মতন এবারেও তোমাদের ক্লাস 7-এর জিওগ্রাফি সেশন নিয়ে। তো এখানে প্রধানত বেস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয় সেইগুলো তোমাদের সামনে আমি রেখেছি বা তুলে ধরবো এবং একে একে আলোচনা করে দেব, যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়। এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে, তার পাশাপাশি টেক্সট বইটা একটু ভালো করে পড়বে, কারণ টেক্সট বই থেকে যে কোনো জায়গা থেকে শর্ট প্রশ্ন আসতেই পারে, তাই না? চলো শুরু করি আমাদের আজকের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের যে সিরিজ বা পার্ট চলছে। তো আজকে ক্লাস 7-এ তোমাদের জিওগ্রাফি সেশনটা নিয়ে মেনলি আলোচনা করবো। দেখো সবার প্রথমেই আমরা যে চ্যাপ্টারটা বলেছি আলোচনা করবো সেটা হচ্ছে পৃথিবীর পরিক্রমণ বা রোটেশন অফ দ্য আর্থ। এখানে যে প্রথম বা মোস্ট সবার প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়। দেখো এই প্রশ্নটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু কখনো কখনো কি হয় একটু কোথাও কোথাও যেন গুলিয়ে যায়। সেই জন্য প্রশ্নটা দিয়েছি যাতে তোমরা আবার রিমাইন্ড করে নিতে পারো বা পরীক্ষাতে যাতে ভুল না হয়। আমরা জানি যে 13 লক্ষ গুণ, কত না 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ সেকেন্ডে কত কিমি? কত? প্রায় 30 কিমি প্রতি সেকেন্ডে, তাই তো? এটা গেল। মুক্তিবেগ কি এবং মুক্তিবেগ কত? এই প্রশ্নটা তোমরা সকলেই জানো এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চিত্রসহ অপসূর এবং অনুসূর অবস্থান বর্ণনা করো। দেখো এই যে চিত্রসহ অপসূর এবং অনুসূর অবস্থান, হ্যাঁ এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে প্রশ্নটা প্রায় প্রতিবারই পরীক্ষাতে আসে এবং তোমরা জানো যে এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন একটা, তাই তোমরা সকলে ভালো করে পড়ে নেবে এবং ছবিটা অবশ্যই আঁকবে। বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে অপসূর এবং অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো, আসতেই পারে। তারপর অধিবর্ষ বা লিপিয়ার কি, এটা আমরা সকলেই জানি। উদাহরণ এবং নির্ণয় পদ্ধতি, মানে কিভাবে আমরা এই লিপিয়ারটা নির্ণয় করি বা কোন বছরটা লিপিয়ার কোন বছরটা লিপিয়ার নয়। আমরা জানি যে 4 দিয়ে ভাগ করতে হয় অর্ডিনারি ইয়ারগুলোকে, আর সেঞ্চুরি ইয়ারগুলোকে 400 দিয়ে। এভাবে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে। সূর্যে হাইড্রোজেন গ্যাস কোন গ্যাসে রূপান্তরিত হয় পড়ে নেবে। রবি মার্ক কি, এটা একটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিষুব শব্দের অর্থ কি? আমরা জানি বিষুব শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ নিরক্ষরেখায় দিন রাত্রি সমান হয়, তাই নিরক্ষরেখার আরেক নাম হচ্ছে বিষুব রেখা। জলবিষুব মহাবিষুব কবে হয় এবং এর সম্পর্কে কি জানো, অর্থাৎ টিকা লেখো। এইভাবে প্রশ্নটা আসতে পারে বা এরকম পরীক্ষা দিতে পারে যে কোন ডেটে জলবিষুব বা কোন ডেটটা মহাবিষুব, এভাবেও শর্ট প্রশ্ন হিসেবেও আসতে পারে। মধ্যরাত্রে সূর্যের দেশ কাকে বলা হয়? তোমরা জানো এটা, নরওয়ের হামারফেস্ট বন্দরকে। মেরুপ্রভা বা অ্যারোরা কি? এই প্রশ্নগুলো কিন্তু সব পড়ে নেবে, খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করব সেটা হচ্ছে ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। দেখো কোন স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা জানো যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের বা অক্ষরেখা বা দ্রাঘিমারেখার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তো সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং সেই প্রশ্নগুলো পড়তে পড়তে অ্যাকচুয়ালি থিমটা কি বা মেন বিষয়টা কি সেটাও একটু একটু করে আমরা জানবো। দেখো প্রথমে যে বিষয়টা জানবো সেটা আছে, দেখো প্রথমে যেটা আছে যে অক্ষরেখা এবং দাগমারেখার বৈশিষ্ট্য এবং পার্থক্য। অর্থাৎ অক্ষরেখা এবং দাগমারেখার বৈশিষ্ট্য যা, পার্থক্য আমরা সেইগুলোকেই লিখি বা পার্থক্যগুলোকেই বৈশিষ্ট্য আকারে লিখি। কিন্তু অনেক সময় কি হয়, স্টুডেন্টরা কোথাও যেন গুলিয়ে ফেলে, সেই কারণেই কিন্তু আমি একই প্রশ্নকে কিন্তু দুভাবে দিয়েছি। যদি পার্থক্য পড়ে 3 নাম্বারের জন্য বা 2 নাম্বারের জন্য, কিভাবে লিখবে না? দেখো 3 নাম্বার পড়লে তো 6টা পার্থক্য লিখবে, 2 নাম্বারের জন্য 4টে পার্থক্য লিখবে, এটা তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে লিখবে কাকে বলে, মোট কতগুলো আছে, কোনটা সমান্তরাল, অক্ষরেখাগুলো সমান্তরাল, দাগমারেখাগুলো সমান্তরাল নয়, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দাগমারেখাগুলো অর্ধবৃত্ত, এইভাবে কিন্তু পরপর লিখবে। পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখাগুলো, দাগমারেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত, এইভাবে লিখতে হবে।
ভৌগোলিক জালক বা গ্যাটিগুলস কি, এটা তোমরা সকলেই জানো এবং এটা একটা খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রমাণ সময় এবং স্থানীয় সময় বলতে কি বোঝো এবং এদের মধ্যে পার্থক্য। দেখো এই পার্থক্য প্রশ্ন থেকে কিন্তু একটা মাস্ট বি তোমরা পরীক্ষাতে পাবে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত কত আমরা জানি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। জিপিএস এর পুরো নাম কি? জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবং এর ব্যবহার কি কি ক্ষেত্রে আমরা জিপিএস ব্যবহার করি, এটা কিন্তু খুব খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই জিপিএস প্রশ্নটা 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য কত হয় না আমরা জানি 4 মিনিট। কত? 4 মিনিট। ভারতের পূর্ব এবং পশ্চিম সীমার মধ্যে সময়ের পার্থক্য হয় কত এবং কেন হয়? তোমরা জানো যে পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে, তাই যে স্থানটা সূর্যের সামনে আসবে সেখানে আগে সূর্যের আলো এসে পৌঁছাবে, যে স্থানটা পরে আসে সেখানে পরে আসবে, এই জন্যই পার্থক্যটা হয়। তোমরা একটু ভালো করে পড়ে নেবে। ভারত এবং গ্রিনিচের সময়ের মধ্যে ব্যবধান কত, এটা কিন্তু তোমরা বলবে। তোমরা এই ভিডিওর কমেন্টে যে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এর উত্তরটা কি। এবারে দেখো নেক্সট যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে বায়ুচাপ বা এয়ার প্রেসার। খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপরে নির্ভর করে কিন্তু আমরা এই যে বায়ুর যে চলাচল এগুলো কিন্তু সমস্ত জানতে পারি। বায়ু শ্রেণীবিভাগ এখান থেকে কিন্তু অনেক কিছুই আমরা জানতে পারি। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বায়ুর চাপ, গতিবেগ এবং বায়ুর দিক মাপার যন্ত্রের নাম। দেখো এই যন্ত্রগুলো আবহাওয়া এবং জলবায়ুর যে বিভিন্ন উপাদান আছে বা তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ুর চাপ। এই বিভিন্ন পরীক্ষাতেই এই যন্ত্রগুলো কিন্তু কখনো না কখনো একটা করে প্রশ্ন ঠিক আসে, তাই এই প্রশ্নটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমরা খুব ভালো করে পড়বে। দেখো বায়ুর চাপ আমরা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করি না বায়ুর চাপ আমরা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, ব্যারোমিটারের সাহায্যে। বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার এবং বায়ুর দিক পরিমাপ করি কিসের সাহায্যে? বাত পতাকার সাহায্যে, তাই না? একটু ভালো করে পড়ে নেবে এই তিনটে। ব্যারোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী টরিসেলি। বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই ভালো করে তোমরা এটা পড়বে এবং বারবার প্র্যাকটিস করবে। কিন্তু বায়ুচাপের যে তারতম্য হয়, এই যে কোথাও উচ্চচাপ কোথাও নিম্নচাপ, এই উচ্চচাপ এবং নিম্নচাপের কেন সৃষ্টি হচ্ছে, সেই তারতম্যের কারণগুলি কিন্তু তোমাকে সুন্দর করে পয়েন্ট করে ব্যাখ্যা করে করে লিখতে হবে। সমচাপ রেখা কাকে বলে? দেখো একটা টার্ম আছে সম আর একটা টার্ম আছে চাপ। চাপ মানে তো আমরা জানি চাপ, বায়ুর চাপ। সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে আমরা বলি সমচাপ রেখা এবং এর বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। পৃথিবীর প্রধান প্রধান চাপ বলয়গুলির নাম। পৃথিবীতে প্রধান কটা চাপ বলয় দেখা যায়? 7টি। সেই চাপ বলয়গুলোর নাম লিখতে হবে। বলছে পার্বত্য অঞ্চলে চাল ডাল সেদ্ধ হতে আর বেশি সময় লাগে কেন? কেন না তোমরা জানো যে যত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ কমতে থাকে, তাহলে যদি বায়ুর চাপ কমে সেই জন্য বেশি সময় লাগে। সেটাকে এক্সপ্লেন করে ভালো করে লিখতে হবে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? এটা জানো 1013.25 মিলিবার বা ইংলিশে লেখা হয় এমবি, এটা লিখতে হবে। মাউন্ট এভারেস্ট এবং পুরী সমুদ্র সৈকতে বায়ুচাপ কত? এটা কিন্তু তোমরা আমাদের চ্যানেলে এই উত্তরটা কিন্তু আমাদের এই ভিডিও সেকশানে যেয়ে কমেন্টে কমেন্ট করে জানিও। ঝড় ওঠার আগে আমাদের চারপাশটা দেখবে থমথমে হয়ে যায়, কেন হয় ভেবে দেখো এবং ভালো করে পড়বে কিন্তু এই প্রশ্নটা। তারপরে নেক্সট যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। দেখো এই ভূমিরূপ আমরা জানি যে পৃথিবীর উপরে পৃষ্ঠটা সর্বত্র সমান নয়, কোথাও উঁচু কোথাও নিচু আবার কোথাও সমতল। এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের আমরা ভূমিরূপ দেখতে পাই এটাকে আমরা কি বলি? ভূমিরূপ। এবার এই ভূমিরূপ চ্যাপ্টারের বেশ কতগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন খুব পরীক্ষাতে আসে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন দেখো গস্ত উপত্যকা কোন পর্বতে দেখা যায়, এটা পড়ে নেবে। অভ্যন্তরীণ এবং বহির্জাত শক্তির মধ্যে পার্থক্য লেখো। দেখো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পার্থক্যমূলক যে প্রশ্নগুলো হয় তার মধ্যে। অভ্যন্তরীণ শক্তি কোনটা না ইন্টারনাল ফোর্স, যেটা পৃথিবীর অভ্যন্তরভাগে সৃষ্টি হচ্ছে। আর বহির্জাত শক্তি যেটা পৃথিবীর বাইরে আমরা দেখতে পাই, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এদের যে কার্যাবলী সেটাকে আমরা বলছি বহির্জাত শক্তি। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার? পর্বত কয় প্রকার? উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার তোমরা জানো?
এবং কি কি তা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। কি কি না আমরা জানি আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আবার ক্ষয়জাত পর্বতটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই, কিন্তু ক্ষয়জাত পর্বতটাও কিন্তু পর্বতের একটা শ্রেণী বিভাগের অন্তর্গত। আবার দেখো পর্বত উপত্যকা, পর্বত শ্রেণী, পর্বত গ্রন্থি, এগুলি বলতে কি বোঝো? দেখো পর্বত উপত্যকা কি না দুটি পর্বতের মিডিলের যে নিচু অংশ সেই অংশটাকে বলা হচ্ছে কি পর্বত উপত্যকা। পর্বত শ্রেণী, পর্বত শ্রেণী কি না জানো তোমরা এটা। আর পর্বত গ্রন্থি কি না পর্বত গ্রন্থি হচ্ছে অনেকগুলো পর্বত শ্রেণী যখন কোনো একটা স্থানে যে মিলিত হচ্ছে সেটা হচ্ছে পর্বত গ্রন্থি। যেমন আর্মেনীয় গ্রন্থি, পামির গ্রন্থি, এগুলো সবই হচ্ছে পর্বত গ্রন্থির উদাহরণ। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা জানি যে মালভূমির উপরিভাগটা প্রায় সমতল, সামান্য ঢেউ খেলানো এবং দুদিকটা আর টেবিলের মতন খাড়া, সেই জন্য কি বলা হয় না মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়, তাই না? পৃথিবী এবং ভারতের বৃহত্তম এবং উচ্চতম মালভূমির নাম লেখো। এইগুলো কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আসে বারবার এবং এগুলো কিন্তু লিখতে হবে। আমি কিন্তু আগের বারেও বলে দিয়েছিলাম উত্তরগুলো। পশ্চিমবঙ্গের কোন অংশটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত? আমরা জানি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম অংশ, এই অংশগুলোই কোথায় এই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। একটি পলিগঠিত সমভূমি কোনটা? গাঙ্গেয় সমভূমি। মালভূমি এবং সমভূমির পার্থক্য লেখো। দেখো এই মালভূমি এবং সমভূমির পার্থক্য যখন লিখবে, যখন তোমরা পার্থক্য লিখবে, পার্থক্য লেখার সময় অবশ্যই কিন্তু তোমরা বিষয়টা পাশে অবশ্যই লিখবে। এখানে লিখলে ধরো মালভূমি, এখানে লিখলে মালভূমি, এখানে লিখলে সমভূমি, এইদিকে বিষয় বলে লিখবে। সাপোজ ধরো এখানে লিখলে সংজ্ঞা, তারপর লিখলে উচ্চতা, যে মালভূমির উচ্চতা কত, সমভূমির উচ্চতা কত, তারপর দিলে উদাহরণ। এভাবে যখন পার্থক্যগুলো লিখবে অবশ্যই বিষয়গুলো কিন্তু সাইডে লিখবে বিষয় বলে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কসটা পাবে। ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো ব্যবচ্ছিন্ন মালভূমি কি না কোনো একটা মালভূমি অঞ্চল বা কোনো একটা মালভূমি যখন কোনো নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, ব্যবচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানে আলাদা হয়ে যাওয়া, তাকে আমরা কি বলবো? ব্যবচ্ছিন্ন মালভূমি বলবো। এই ব্যবচ্ছিন্ন মালভূমি আমরা জানি ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এগুলোকে সুন্দর করে গুছিয়ে পয়েন্ট আকারে তোমাদেরকে লিখতে হবে। তারপরে যে নেক্সট প্রশ্নটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লোয়েস সমভূমি এবং পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি। দেখো লোয়েস সমভূমি কি না, লোয়েস হচ্ছে কি যে মরু অঞ্চলের বা শুষ্ক অঞ্চলের যে বালিকণা সেইগুলো এসে যখন কোনো অঞ্চলে সঞ্চিত হচ্ছে এবং একটা বৃহৎ সমভূমি গড়ে তুলছে, তখন তাকে বলছি লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমির উদাহরণ বা পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি কি, এটা কিন্তু তোমরা কমেন্ট করো। যদি না জানো তাহলে আমরা কিন্তু উত্তরটা তোমাদেরকে বলে দেব, আর যদি তোমরা জানো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানো। মানব জীবনে ভূমিরূপের প্রভাবগুলি লেখো। দেখো এটা কিন্তু একটা লং প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ দেখো এই ভূমিরূপ মানব জীবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইভেন তোমরা জানো ধরো হিমালয়, সেটা তো একটু পর্বতমালা, এরকম প্রশ্নও আসে যে মানব জীবনে পর্বতের ভূমিকা লেখো, পাট করেও আসতে পারে যে মানব জীবনে পর্বতের ভূমিকা লেখো। তোমরা জানো যে হিমালয় পর্বতমালা আমাদেরকে কত রকমভাবে সাহায্য করে, বহিঃশত্রুর হাত থেকে, জলবায়ুগত দিক থেকে, বৃষ্টিপাতের কারণ বিভিন্নভাবে এ সাহায্য করে থাকে। দেখো এবারে যে চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে কি না নদী বা রিভার। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা একটু বড় চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে লং প্রশ্ন কিন্তু একটা 5 নম্বরে আসবে। সেই জন্য দেখো আমি কিন্তু 2-3টে লং প্রশ্ন দিয়েওছি তোমাদেরকে, আশা করি এর মধ্যেই তোমরা লং প্রশ্নটা পেয়ে যাবে। যেমন দেখো প্রথমে আছে দোয়াব কি। তোমরা জানো যে দোয়াব শব্দের অর্থ কি? দোয়াব কি না, দোয়াব হচ্ছে কি না দুটি নদীর যে মধ্যবর্তী অঞ্চল, সেই মধ্যবর্তী অংশটাকে কি বলছি? এই মধ্যবর্তী অংশটাকে বলছি দোয়াব। এলাহাবাদ কি হচ্ছে? দোয়াব হিসাবে অবস্থান করছে। উপনদী এবং শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। এগুলো কিন্তু খুব সহজ সহজ প্রশ্ন, তোমরা সকলেই পারবে। আগেই বলে দিচ্ছি পার্থক্য লিখতে যে বিষয়টা লিখবে, লিখে তারপরে পার্থক্যগুলো লিখবে। আদর্শ নদী বলতে কি বোঝো এবং এই নদীর বৈশিষ্ট্য এবং উদাহরণ লেখো। দেখো আদর্শ নদী কি না, আদর্শ নদী বা আইডিয়াল রিভার তাকেই বলবো। দেখো আমরা নদী যখন চ্যাপ্টারটা পড়েছিলাম, তো নদী চ্যাপ্টারটা পড়তে যেয়ে আমরা কি জেনেছিলাম যে নদীর প্রধানত 3টে গতি দেখা যায়। একটা হচ্ছে উচ্চ গতি, একটা মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্ন গতি।
এই যে তিনটে গতির কথা আমরা পড়েছি বা তিনটে গতির কথা যে আমরা জানি, এই তিনটে গতি যখন কোনো একটা নদীতে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় তখনই আমরা সেই নদীটাকে বলবো আদর্শ নদী। যেমন গঙ্গা হচ্ছে কি ভারতের একটা আদর্শ নদী বা গঙ্গা আদর্শ নদী হলো। নিত্যবাহ এবং অনিত্যবাহ নদীগুলোর মধ্যে পার্থক্য লেখো এবং মানচিত্রে কোন রঙে দেখানো হয়। দেখো আমরা জানি যে নিত্যবাহ নদী কোনগুলো না, যে নদীগুলো প্রধানত বরফ গলা জলে পুষ্ট এবং নদীগুলোতে সারা বছরই জল থাকে সেগুলোকে আমরা বলি নিত্যবাহ নদী। আর অনিত্যবাহ নদী কোনগুলো না, যেই নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, মানে কেবলমাত্র যখন বৃষ্টিপাত হয় তখনই জল থাকে, বাকি টাইমে জল সেভাবে থাকে না, তাই সেগুলোকে আমরা কি বলছি, সেগুলোকে বলছি অনিত্যবাহ নদী। এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, তোমরা কিন্তু সকলেই পারবে। লুনি, লুনি হচ্ছে কি অন্তর্বাহিনী নদী, আমি এদিকে লিখে দিচ্ছি লুনি। পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম নদীর নাম লেখো। পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম নদীর নাম লেখো। আমরা জানি পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা আর বৃহত্তম নদী কোনটা, বলো তো কোনটা? না, নীল নদ হচ্ছে দীর্ঘতম আর বৃহত্তম হচ্ছে আমাজন। আমাজন কোথায় আছে? দক্ষিণ আমেরিকাতে। আর নীল নদ কোথায় আছে? আফ্রিকা মহাদেশে আছে। বদ্বীপ সৃষ্টির এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের লং প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসবে এই প্রশ্নটা, যে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি লেখো। দেখো আমরা জানি যে নদীর নিম্ন প্রবাহে বা নদীর নিম্ন গতিতে আমরা বদ্বীপ প্রধানত দেখতে পাই। এবারে বদ্বীপ কেন সৃষ্টি হয় বা কেনই বা বদ্বীপ আমরা সব নদীতে দেখতে পাই না, কিছু নদীতে দেখতে পাই আবার কিছু নদীতে দেখতে পাই না। যেমন দেখো আমরা বলি বদ্বীপ সৃষ্টির জন্য বেশ কিছু শর্ত বা ক্রাইটেরিয়া আছে। যেমন দেখো গঙ্গা নদীর যদি উদাহরণ নিই আমরা, গঙ্গা নদীর যে নিম্নগাঙ্গেয় সুন্দরবন, এটা একটা বদ্বীপ অঞ্চল, তোমরা জানো সকলে। এখানে কি না, নদীর দৈর্ঘ্য বেশি হতে হবে, নদীতে পলির পরিমাণ বেশি হতে হবে, নদীর মোহনার কাছে অগভীর হবে, লবণের আধিক্য বেশি থাকবে, বিপরীতমুখী শক্তি বা ফোর্স কাজ করবে। কিন্তু দেখো আমাজন নদী তো যথেষ্ট লম্বা, তারপরেও কেন আমাজন নদীতে সৃষ্টি হয় না? কারণ তোমরা জানো যে আমাজন নদীর মোহনা গভীর, কিন্তু এক্ষেত্রে কী হতে হবে, মোহনাকে অগভীর হতে হবে, তাই না? আরও বিভিন্ন কারণ আছে, সেগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। এটা কিন্তু ব্যতিক্রম যে আমাজন নদী এত লম্বা হওয়া সত্ত্বেও বা এত দীর্ঘ হওয়া সত্ত্বেও কেন বদ্বীপ সৃষ্টি হয়। তারপর দেখো যেটা আছে যে যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন পর্বত থেকে, জলপ্রপাত নদীর কোন ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। এগুলো প্রধানত 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষাতে আসবে। অশুপ্রাকৃতিক হ্রদ কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো এবং জলবিভাজিকা বলতে কি বোঝো। জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড, এই জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড কি না, যখন পার্বত্য অঞ্চলে কি হচ্ছে, নদীর জলকে বিভিন্ন দিক দিয়ে যে উঁচু পার্বত্য অঞ্চল ভাগ করে দিচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা। গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, কিন্তু দাগ দিয়ে দিলাম, স্টার দিয়ে দিলাম, ভালো করে পড়বে। নদীর উচ্চ, মধ্য এবং নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। দেখো এর মধ্যে উচ্চ গতিটা বেশি ইম্পর্টেন্ট, তবুও আমি বলবো সবগুলোই ভালো করে পড়বে, মধ্যও আসতে পারে নিম্নও আসতে পারে, কিন্তু মোস্ট প্রবাবলি উচ্চটাই দেওয়ার চান্স আছে। এটা গেল। মানব জীবনে নদ নদীর প্রভাব। দেখো আমরা জানি যে ভারত নদীমাতৃক সভ্যতা বা ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। প্রাচীনকালে আমরা যত সভ্যতা দেখেছি, যত প্রাচীন সভ্যতা, হরপ্পা বলো, মহেঞ্জোদারো বলো, এই যে মিশরীয় সভ্যতা বলো, এগুলো সবই কিন্তু গড়ে উঠেছিল কোথায়? নদীর ধারে। তাই মানব জীবনে নদীর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা অনস্বীকার্য। তাই সেই পয়েন্টগুলোকে তোমরা সুন্দর করে কিন্তু এক্সপ্লেন করবে পরীক্ষার খাতাতে। তারপর দেখো বলছে যে মানুষের নানাবিধ কার্যকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা কি করছি না, আমরা প্রচুর পরিমাণে দেখো যত আমরা বিজ্ঞান বাড়ছে, যত জনসংখ্যা বাড়ছে, তত কিন্তু পলিউশনও বাড়ছে। এই পলিউশন বাড়ার জন্য কিন্তু নদীর জল যেমন দূষিত হচ্ছে, নদীর জলের বসবাসকারী বিভিন্ন প্রাণীরা যেমন মারা যাচ্ছে, তেমনি আলটিমেট কিন্তু জল দূষণের শিকার হচ্ছি আমরা। তাই কিন্তু এই মানুষের কার্যকলাপ যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু কি হবে, জলে বসবাসকারী যে সমস্ত জীবজগৎ বা উদ্ভিদগুলো আছে, তারা কিন্তু ধীরে ধীরে মানে কি হবে, তাদের যে বিনষ্ট হবে বা তাদের যে প্রজাতির সংখ্যা কমবে বা তাদের সংখ্যাই অনেক কমে যাবে, যেটা আলটিমেট কি হবে, বাস্তুতন্ত্রের ক্ষতি করবে, তাই না?
তারপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যেগুলো 1 নাম্বার বা 2 নাম্বার বা অ্যাজ এ হোল একসাথে 5 নাম্বার দিয়ে দিতে পারে। কীরকম বলছেন, চিত্রে একটা চিত্র আঁকো, এঁকে সেখানে নদীর উৎস দেখাও বা উৎস কাকে বলে এক্সপ্লেন করো, মোহনা, উপনদী, শাখা নদী, নদী অববাহিকা, ধারণা অববাহিকা, এগুলো সব ব্যাখ্যা করতে হবে, মানে লিখতে হবে এবং ছবি এঁকে দেখাতে হবে। চিত্তে সাহায্যে খাড়ির ধারণাটি ব্যাখ্যা করো। খাড়ি কি আমরা জানি, সুন্দরবনে বহু খাড়ি আমরা দেখতে পাই, সেই খাড়ি কি সেই বিষয়টা তোমাদের কিন্তু লিখতে হবে। এরপরে আমরা তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে, দেখো একটু আগে আমি নদীর জলের কথা বলছিলাম, জল দূষণের কথা বলছিলাম। দেখো সেই আলোচনা করতে করতেই আমাদের যে নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে জল দূষণ বা ওয়াটার পলিউশন। এই জল দূষণ বা ওয়াটার পলিউশন বর্তমান দিনে একটা বহু চর্চিত বা আলোচিত একটা বিষয়। চলো এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো সেগুলো আমরা পড়বো। বলছে পৃথিবীতে মোট জলের কত শতাংশ হচ্ছে স্বাদু জল, যদি আমরা পার্সেন্টেজ হিসাবে ধরি প্রায় কত 3%, তাই তো। তারপর দেখো ব্ল্যাকফুট ব্যাধি, ফ্লুরোসিস, মিনামাটা, ইটাই রোগ কী কারণে হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা শর্ট প্রশ্ন 100% আসবে এখান থেকে। ব্ল্যাকফুট ব্যাধি কী জন্য হয়? আমরা জানি যে আর্সেনিক দূষণের জন্য, ফ্লুরোসিস ফ্লুরাইডের জন্য, মিনামাটা পারদদের জন্য, ইটাই ক্যাডমিয়ামের কারণে এই রোগগুলো হয়। পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? এই প্রশ্নটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার প্রধান কারণ কি? দেখো এই প্রশ্নটা এই কারণে দিয়েছি, তোমরা জানো যে বর্ষা আসলে বাঙালির প্রিয় খাবার কিন্তু ইলিশ, আমরা জানি। কিন্তু আজকাল দিনে ইলিশ মাছের সেভাবে আনাগোনা নেই বলে বাজারে কিন্তু সেভাবে ইলিশ মাছের কোনো আমদানি আমরা দেখতে পাই না। কেন এটা হচ্ছে বলো তো? এই যে দূষণ পড়ছি, পলিউশন পড়ছি না, এটাই হচ্ছে তার প্রধান কারণ। এবার সেটা তোমাকে প্রপার ওয়েতে এক্সপ্লেন করে লিখতে হবে। পশ্চিমবঙ্গে আর্সেনিক প্রবণ জেলার কোনটি? সেটি লিখতে হবে তোমাকে। তোমার বাড়িতে জল দূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। ধরো বিভিন্ন জায়গায় জল দূষণ হচ্ছে, বাড়ি থেকেও হচ্ছে, তারা বলছে জল দূষণ প্রতিরোধ করতে তুমি বাড়ির বিভিন্ন, ধরো এই যে আমরা জানি বাড়ির যে গৃহস্থলীর ময়লা বা টয়লেটের যে জল, এগুলোর থেকে কি হচ্ছে জল দূষণ ঘটাচ্ছে, বা বিভিন্ন ধরনের যে খাবার যেগুলো আমরা জলে ফেলে দিচ্ছি সেইগুলোকে কিভাবে তুমি ম্যানেজ করবে তার 2টি উদাহরণ সহকারে লেখো। ইউট্রোফিকেশন কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের জন্য। ইউট্রোফিকেশন, জল দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো লিখো। জল দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতি কি, কোন কোন পদ্ধতিতে তুমি জল দূষণ নিয়ন্ত্রণ করতে পারবে সেটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে। জল দূষণের কারণগুলি লিখতে হবে, যে জল কেন দূষিত হচ্ছে। এই যে বললাম 2-3টে পয়েন্ট বললাম যে জল কেন দূষিত হচ্ছে। এই যে আমরা নোংরাগুলো ফেলছি, টয়লেটের জলকে প্রপার ওয়েতে আমরা স্যানিটাইজ করে ফেলছি না, এই যে বিভিন্ন কারণগুলো, এই কারণগুলোকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। কলকারখানার বিভিন্ন যে বর্জ্য, এগুলোকে লিখতে হবে। ভৌমজল কিভাবে দূষিত হচ্ছে? তোমরা জানো যে স্বাদু জলের পরিমাণ খুবই কম, 3%, এবং এই 3% বা 3% আবার যদি আমরা ভাগ করে দিই, 1%-এর বেশি জল আন্টার্কটিকায় বরফ হিসেবে সঞ্চিত আছে, আবার কিছু জল হচ্ছে কি নদী হিমবাহ আছে নদীতে, নদী হ্রদ, আর কিছু জল হচ্ছে কি ভৌম জল হিসেবে সঞ্চিত আছে, যে জলটা আমরা চাষবাসের ক্ষেত্রেও কাজে লাগাচ্ছি এবং আমরা পানীয় জল হিসেবে ব্যবহার করছি। কিন্তু এই ভৌম জল যদি দূষিত হয়ে যায় তাহলে জল সংকট সৃষ্টি হবে, এবং তোমরা জানো অলরেডি তামিলনাড়ুর বেশ কিছু অংশে যে জল সংকট দেখাও দিয়েছে। তাই আমাদের সকলের উচিত যাতে ভৌম জল দূষিত না হয় সে সম্পর্কে সচেতন হওয়া, তাই না? আর্সেনিক দূষণ বলতে কি বোঝো? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, একটু ভালো করে পড়ে নেবে। এরপর তোমাদের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি মাটি দূষণ। এই মাটি দূষণ থেকে প্রধানত যে প্রশ্নগুলি আসে সেটি হচ্ছে কি শর্ট প্রশ্ন আসে প্রধানত, আর একটা 2 নম্বর বা 3 নম্বর একটা প্রশ্ন আসে, 3 নম্বর একটা প্রশ্ন আসে। দেখো প্রথমে আছে 1986 সালে ইউক্রেনের কোথায় এবং 2011 সালে জাপানে কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? কোথায়? 1986 সালে ইউক্রেনের চেরনোবিলে, আর 2011 সালে জাপানের ফুকুশিমায় কি পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। মাটি দূষণ বলতে কি বোঝো? এটা 2 নম্বর হিসেবে লিখতে পারবে। অ্যাসিড বৃষ্টি কি? এটাও খুব গুরুত্বপূর্ণ এবং জানা প্রশ্ন তোমাদের। মাটি দূষণের কারণগুলি লেখো। মাটি দূষণের কারণগুলো তোমাকে কিন্তু পয়েন্ট করে করে লিখতে হবে, 1, 2, 3 করে লিখে তাকে এক্সপ্লেন করতে হবে, ব্যাখ্যা করে করে লিখতে হবে।
মাটি দূষণ প্রতিরোধের উপায়, কিভাবে আমরা এই মাটির দূষণকে রোধ করতে পারবো, সেই জন্য কি কি পদক্ষেপ তুমি একজন শিক্ষার্থী হিসেবে নিতে পারো, বা কি কি পদ্ধতি নিলে আমরা এই মাটি দূষণ কমাতে পারবো, সেইগুলোই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। মাটি কিভাবে দূষিত হচ্ছে, মাটি দূষণের প্রভাবগুলি লেখো। এই যে মাটি দূষিত হচ্ছে, এর ফলে আমাদের কি প্রভাব পড়ছে, সেই প্রভাবগুলি কিন্তু তোমাকে লিখতে হবে। এরপর যে চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা পরীক্ষার প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এবং এখান থেকে কিন্তু তোমাদের 14 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন আসবে, একটা 3 নম্বর, একটা 2 নম্বর, আর 4টে শর্ট প্রশ্ন আসবে, তাই তো? দেখো, ইউরোপ মহাদেশের আয়তনের দিক থেকে কততম এটা, না আমরা জানি ইউরোপ কততম, 6ষ্ঠ, তাই তো? আল্পস পর্বত এবং আইফেল টাওয়ার কোন মহাদেশে অবস্থিত, কোন মহাদেশে, ইউরোপ মহাদেশে। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কত, 5 মার্কসের জন্য। অবশ্যই 9 থেকে 10টা পয়েন্ট লিখে সুন্দর করে ব্যাখ্যা করবে। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এটি কোথায় অবস্থিত, এটা কিন্তু একবারে বইতে দেওয়াই আছে, টেক্সট বইতে, সুন্দর পড়ে নেবে। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সুন্দর করে পড়বে এগুলো। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়, কাকে বলা হয়, ফিনল্যান্ডকে। কেন বলা হয় লিখতে হবে কিন্তু। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি, ল্যাডোগা, কি, ল্যাডোগা, এবং এটি কোথায় অবস্থিত সেটি কিন্তু লিখতে হবে। দেখো, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়, তোমরা জানো যে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়, না স্ট্রম্বোলিকে বলা হয়। তারপর দেখো, ফ্রান্স, ইটালি এবং ইউরোপের যে দীর্ঘতম নদী আছে, সেই নদীর নাম কিন্তু তোমাদেরকে লিখতে হবে, বা শর্ট প্রশ্নের জন্য এটা 1 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, মানে 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে। ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ এবং শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী কোনটি, এটাও কিন্তু 1 নম্বর হিসাবে প্রশ্নগুলো আসবে 1 মার্কের জন্য। ইউরোপ মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও, এটা কিন্তু 5 মার্কস বা 3 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্টেপ তৃণভূমি কোথায় দেখা যায়, এটা লিখতে হবে। ট্রাক ফার্মিং কি, দেখো ট্রাক ফার্মিং কি, না দেখো প্রধানত যেহেতু উৎপাদিত পণ্যগুলোকে, সবজি বা ফলগুলিকে ট্রাকে করে বাজারে নিয়ে যাওয়া হয়, সেই জন্যই এই কৃষিকাজ পদ্ধতির নামই হচ্ছে ট্রাক ফার্মিং, তাই না? দেখো, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রুট শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণগুলি কি কি, কেন এই রুট শিল্পাঞ্চল গড়ে উঠলো। তোমরা জানো যে একটা শিল্প গড়ে উঠতে গেলে বেশ কতগুলি ক্রাইটেরিয়া বা গুরুত্বপূর্ণ বিষয় আগে দেখা হয়। যেমন সেই স্থানের জলবায়ু কী রকম, আমি কি শিল্প গড়ে তুলব, সেই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ওই জায়গায় আছে কি না, বা কতটা পরিমাণে আছে, তার অ্যাভেলেবিলিটি কি, কিভাবে পরিবহন করব, তার বাজার আছে কি না, মূলধন কোথা থেকে আসবে, তার যে শিল্পের প্রয়োজনীয় নদীর জল সেটা কোথা থেকে পাবো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোনো একটা শিল্প গড়ে তোলার জন্য। তাই এই পয়েন্টগুলি আগে ভালো করে বিবেচনা করা হয়। যদি দেখা যায় যে এই সমস্ত বিষয়গুলো অ্যাভেলেবেল, তবেই কিন্তু কোনো একটা শিল্পপতি বা কোনো একটা শিল্প প্রতিষ্ঠান ওখানে গড়ে ওঠে। একই রকমভাবে এই যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললাম তোমাদেরকে, এইগুলো সবই ওই অঞ্চলে আছে বলেই কিন্তু আজকে রুট শিল্পাঞ্চল পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল, তাই না? রুট শিল্পাঞ্চলের প্রধান শিল্প এবং শিল্প কেন্দ্রের নাম লিখতে হবে, এটাও কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে আসবে। এটা কিন্তু তোমাদের লং প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ, বড় প্রশ্ন হিসাবে। লন্ডনের প্রধান নদী এবং প্রধান বন্দর কোনটা, আমরা জানি থিয়ারো লন্ডনের প্রধান বিমানবন্দর। লন্ডন অববাহিকার উন্নতির প্রধান কারণগুলি কি কি, এটাও কিন্তু লং প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, এটাও লং প্রশ্ন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ, এটা 1 মার্কের প্রশ্ন, একটু ভালো করে পড়ে নেবে। পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় তার চিত্রসহ বর্ণনা করো। দেখো, আমরা জানি পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, সেটা কিন্তু সুন্দর করে এখানে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে বলা হয়েছে। পোল্ডার ভূমি কি, এটা 2 নম্বর বা 1 নম্বর। জুইরাজ্যে কি, রুটের রানী কাকে বলা হয়, এগুলো সবই কিন্তু 1 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো এবং পুনঃরপ্তানি বন্দরের উদাহরণ কোনটা, আমি লন্ডন উদাহরণটা বলে দিলাম, তোমরা বলতে কি বোঝো বা কাকে বলে বা কেন বলা হয় সেটা কিন্তু পড়বে।
ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলা হয়? মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো? এগুলো প্রধানত 2 নম্বরের, এটা 1 নম্বরের প্রশ্ন, এটা 2 নম্বরের প্রশ্ন। মিশ্র কৃষি ব্যবস্থা কি বা 1 নম্বর হিসেবে আসতে পারে না, একই জমিতে যখন আমরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করব তাকে আমরা সেই কৃষি পদ্ধতিকে আমরা বলবো কি মিশ্র কৃষি। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমরা জানি আমস্টারডাম। কি জন্য বিখ্যাত? হিরে কাটিং এবং পালিশের জন্য। হিরে কাটিং এবং পালিশের জন্য। নেদারল্যান্ডে কোথায় প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? এটাও কিন্তু 1 মার্ক বা 1 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। ইউরোপের উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ কেন? এটি কিন্তু 2 বা 3 মার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন বন্যা প্রবণ সেটা লিখতে হবে। পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ ব্যাখ্যা করো, এটাও কিন্তু 3 হিসাবেই তোমরা পড়ে রাখবে, যদি 2 আসে 2 এর জন্য লিখতে পারবে। এবারে দেখো কখনো কখনো তোমাদের দেখবে ম্যাপ পয়েন্টিং পড়ে, কিছু কিছু স্কুলে দেয় আবার কিছু কিছু স্কুল দেয় না। দেখ ওই জন্য আমি বেশ কিছু ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে নিয়ে এসেছি, প্রধানত এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই মহাদেশ থেকেই। এগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এবং আরও বেশ কিছু প্র্যাকটিস বাড়িতে করে নিও। যেমন দেখো আল্পস পর্বত, এটা ম্যাপে তোমাদেরকে দেখাতে হবে যে আল্পস পর্বত, শ্বেতসাগর, লন্ডন, ভলগা নদী, জিব্রাল্টার প্রণালী, রুর শিল্পাঞ্চল, টাডোগা হ্রদ, ইউরাল পর্বত, ভূমধ্য সাগর, দানিউব নদী, রাইন নদী, এগুলো কিন্তু তোমরা ভালো করে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য প্র্যাকটিস করবে। তো আজকের এই পর্যন্তই ছিল আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ, এখানে এই পর্যন্তই। যে প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে এখন আমরা আলোচনা করলাম, সেই প্রশ্নগুলো যদি তোমরা অবশ্যই বাড়িতে পড়বে। যদি কোনো সমস্যা হয় আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যে কিন্তু তোমরা Target89 বলে যে অ্যাপস আছে, অ্যাপসটা কিন্তু ইনস্টল করে সেখানে লগ ইন করলে আমাদের যে ক্লাস ভিডিও আছে, মেটেরিয়াল আছে, সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এবং সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে, খুব সহজেই কিন্তু তুমি পড়ে নিতে পারবে এবং খুব কম সময়ের মধ্যেই বিষয়টা তোমার কাছে বোধগম্য হয়ে উঠবে। চলো তোমরা সকলে ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ।